আপনারা দেখছেন আমাদের নির্বাচনী প্রচারে যেভাবে নানানভাবে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা হয়েছে, আজকের নিদর্শন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। আজকে আমরা বাসন্তী সোনাখালীর থেকে রওনা হয়েছি। গতকাল পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করেছে, আমরা বলেছি যে কোন রাস্তায় যাবে আসবে। বলে যেটা 41 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাকে 90 কিলোমিটারের বেশি আমাদের ঘুরিয়ে 1.5 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কংগ্রেস মানিক সরকার এখানে পৌঁছতে পারত, কারণ 6:15 ওখানে সভা শেষ করে উনি বেরিয়েছেন, সেখানে এই পর্যন্ত হলো। কাজেই এটা একটা লড়াইয়ের অঙ্গ। প্রশাসন, এই সরকার সবাই মিলে যে কারবারটা করছে, যেটা করছি কিছু বলার জন্য। বেরিয়ে আসবে, সামনেটা ফাঁকা করুন, সামনেটা ফাঁকা করুন। আপনি একা নয়, বাকিদেরকে করান। এই সামনেটা ফাঁকা করা। হ্যালো 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 কংগ্রেস সভাপতি, সভায় উপস্থিত সুধী জনেরা, আমি প্রথমেই আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং পশ্চিমবাংলার বামফ্রন্ট, অবশ্যই ত্রিপুরার সংগ্রামী জনগণ যারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন পশ্চিমবাংলার ভোটের ফলাফলের জন্য, তাদের সকলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে গোটা কলকাতার পশ্চিমবাংলার জনগণকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। আবহাওয়া খানিকটা দুর্যোগপূর্ণ হলো, খুব বেশি সময় নিয়ে আমি কথা বলে আপনাদের ভারাক্রান্ত করব না। সংক্ষেপে 2-4টি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। ভোটের লড়াই এটা উচ্চতর পর্যায়ের একটি রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামে নীতি নিয়ে কথা হবে, দৃষ্টিভঙ্গি নিয়ে কথা হবে, কর্মসূচি নিয়ে কথা হবে। এই নীতি, দৃষ্টিভঙ্গি, কর্মসূচি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কিন্তু আপনারা এবং আমরা যেটা লক্ষ্য করছি গত কয়েক মাস যাবৎ এবং ভোটের 7ম দফা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ভারতবর্ষের বড় বড় শহরগুলো থেকে কলকাতা সহ নানা ভাষায় যে পত্রপত্রিকা বেরোয় প্রতিদিন, টিভির যে নানা চ্যানেল, সেদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখব? নীতির কথা না, কর্মসূচির কথা না, দৃষ্টিভঙ্গির কথা না। আমাদের সামনে উপস্থিত করার চেষ্টা হচ্ছে দুটো মুখ, একটা নরেন্দ্র মোদীর আর একটা রাহুল গান্ধী। যেন আমাদের কাছে সমস্যা হচ্ছে নেতার সমস্যা, কিন্তু আমরা যেটা বলতে চাই সমস্যাটা আমাদের কাছে নেতার না, আমাদের কাছে সমস্যা হচ্ছে নীতি। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক কাজ হারাচ্ছে, বেতন অর্ধেক হচ্ছে, গলা ধাক্কা খেয়ে কারখানা থেকে উচ্ছেদ হচ্ছে,
কোটি কোটি ছেলে মেয়ে বেকার, কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে লাখো লাখো পদ শূন্য, পূরণ হচ্ছে না, আচ্ছার সীমাহীন দুর্নীতি। স্বাধীনতার ৬৭ বছরে ভারতবর্ষের মানুষ এরকম দুর্নীতি দেখেনি। সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য, গতকালকেও চেন্নাই রেল স্টেশনে বোমা ফাটানো হলো, মানুষ মরল, জখম হলো, রক্ত ঝরল। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলে ভ্রাতৃঘাতী দাঙ্গা আমাদের একতা, সংহতি, সম্প্রীতি তাকে বিনষ্ট করার অপপ্রয়াস। এর থেকে আমাদের বেরোতে হবে। তো এর থেকে বেরোতে গেলে পরে বিকল্প নীতি কি? আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য দায়ী কংগ্রেস। এরাই দিল্লির সরকারে এক নাগারে 10 বছর, স্বাধীনতার ৬৭ বছরের মধ্যে ৫৫ বছর। এরাই নীতি নির্ধারণের মালিক, এদের হাতে সমস্ত ক্ষমতা। কংগ্রেসের ব্যর্থতা এবং মূলত ধনিকদের স্বার্থ রক্ষার নীতি, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের প্রতি তাদের যে অবহেলা, প্রতারণা, প্রবঞ্চনা, এই সমস্ত কিছুর কারণে আজকে কংগ্রেস বিচ্ছিন্ন, কোণঠাসা। এবারকার নির্বাচনে কংগ্রেস হারবে, দিল্লিতে সরকার করতে পারবে না, তাদেরকে বিরোধী দলে বসতে হবে। এর সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিজেপি। এরা বলছে তারাই কংগ্রেসের বিকল্প, তারাই সরকার তৈরি করতে পারলে পর আমাদের দেশের সাধারণ মানুষের জীবনে যে বহুমুখী সমস্যাগুলো, সেগুলোর সমাধান নাকি তারা দিতে পারবে। ভাবখানা হচ্ছে এরকম যে বিজেপি একটি নূতন দল, তাদেরকে আমরা চিনি না। তারা গতকাল দেবদূতের মতো আপনার সামনে এসে দাঁড়িয়েছে, মাটি ফুঁড়ে উঠেছে। ঘটনা কি এটা? 6 বছর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দিল্লিতে সরকার ছিল। তাদের সময়েও জিনিসের দাম বেড়েছে, টাকার দাম কমেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে, কারখানা বন্ধ থেকেছে, শ্রমিক কাজ হারিয়েছে, শ্রমিক গলা ধাক্কা খেয়েছে, বেকারে বেকারে 6 লাখ, শূন্যপদ পূরণ হয়নি, 2G স্পেকট্রামের দুর্নীতি, কয়লা খাদান বন্টনের দুর্নীতি তাদের সময়ই হয়েছে। কিছুদিন আগেও কর্ণাটকে তাদের সরকার ছিল, ইয়েদিউরাপ্পা তাদের মুখ্যমন্ত্রী। খনি বন্টন করতে গিয়ে হাতে নাতে দুর্নীতি ধরা পড়েছে, জেলে গেছেন, মুখ্যমন্ত্রীত্বের গদি হারিয়েছেন। বিধানসভার ভোটে শেষ পর্যন্ত পর্যদস্ত হয়েছেন, সরকার হাতছাড়া হয়েছে। সেই বিজেপি বলছে এরা কংগ্রেসের বিকল্প। আমরা মনে করি কংগ্রেস এবং বিজেপির মধ্যে অর্থনৈতিক নীতির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে কোনো ফারাক নেই। আধুলির একটা পিঠ যদি কংগ্রেস হয়, আর একটা পিঠ হচ্ছে বিজেপি, কোনো ফারাক নেই। বিজেপি আরো বিপজ্জনক এই কারণে তাদের যে প্রাণ ভ্রমরা, এরা হচ্ছেন RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এরা বলছে ভারতবর্ষ হবে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র যদি হয়, মুসলমানরা কোথায় যাবেন? খ্রিস্টানরা কোথায় যাবেন? জৈনরা কোথায় যাবেন? শিখরা কোথায় যাবেন? বুদ্ধিস্টরা কোথায় যাবেন? ভারতবর্ষে 17 কোটি 18 কোটি মুসলমান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সব মিলিয়ে লোক সংখ্যা 16 কোটি, 1.5 কোটি হিন্দু, 14.5 কোটি মুসলমান। তাদের চেয়ে আমাদের ভারতবর্ষে মুসলমানের সংখ্যা বেশি। পাকিস্তানের লোক সংখ্যা 9 থেকে 10 কোটি, তারা মুসলমান সবাই। তাদের চেয়ে বেশি লোক মুসলমান জনসংখ্যার মানুষ আমাদের ভারতবর্ষে বাস করেন। মধ্যপ্রাচ্য অনেকগুলো রাষ্ট্র নিয়ে কোন রাষ্ট্রের লোক সংখ্যা 6 থেকে 7 কোটির বেশি না, তাদের চাইতে আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি। এরা যাবেন কোথায়? তারা যদি ভারতবর্ষকে নিজের দেশ বলে নাই মনে করতেন, দেশ স্বাধীন হওয়ার পর সুযোগ ছিল, তারা পাকিস্তানে চলে যেতে পারতেন, তারা পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে চলে যেতে পারতেন। তারা যাননি তো, তারা এই দেশে আছেন। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে কেউ কৃষি কাজ করছেন, কেউ কারখানায় কাজ করছেন, কেউ ছোট বাজারে ব্যবসার সাথে যুক্ত আছেন, কেউ শিক্ষক, কেউ করণিক। ভারতবর্ষকে তাদের মায়ের মতো তারা মনে করেন, হিন্দু মুসলমান হাত ধরাধরি করে তারা বেঁচে আছেন। এখানে যদি হিন্দু রাষ্ট্রের কথা হয়, RSS নরেন্দ্র মোদীকে বাছাই করেছেন বিজেপির প্রধানমন্ত্রীর মুখ হিসাবে। কেন? 2002 সালে গুজরাটে একতরফা আক্রমণ করে
2200 জনের মতো মুসলমানকে তারা নিধন করেছে। মুসলমান মা অন্তঃসত্ত্বা তার পেট ত্রিশূল দিয়ে চিরে ভেতর থেকে ভ্রূণটা ত্রিশূল দিয়ে খুঁচিয়ে বের করে জ্বলন্ত অগ্নিপিণ্ডে নিক্ষেপ করে উদ্বাহ নৃত্য, জান্তব উল্লাস, ফেসিসসুলভ উল্লাস। নরেন্দ্র মোদীর সরকার নিশ্চুপ, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। এর থেকে শিক্ষা নেই। আরএসএস মনে করছে নরেন্দ্র মোদীকে যদি প্রধানমন্ত্রী করা যায় তাহলে পর ভারতবর্ষকে প্রকৃত অর্থেই হিন্দু রাষ্ট্র করার তাদের যে মনোবাসনা সেটাকে তারা পরিপূর্ণ করতে পারবে। বিপদ হয়ে যাবে ভারতবর্ষে। আপনারা কলকাতার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, যাদবপুরের মানুষ, শুধু আপনারা না, আপনাদের উপর আমাদের অশেষ বিশ্বাস। গোটা ভারতবর্ষের যারা বিবেকবান শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এটাকে সমর্থন করেন, আমরা বিশ্বাস করি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি কংগ্রেস না, বিজেপি না, এদেরকে পরাস্ত করে কংগ্রেস বিজেপিকে বাদ দিয়ে ভারতবর্ষের রাজ্যে রাজ্যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে দলগুলো হয় সরকার চালায় না হয় বিরোধী দলে আছে, তাদের পেছনে কোটি কোটি মানুষ আছে, তাদেরকে একসাথে করতে পারলে পর একটা বৈকল্পিক নীতির ভিত্তিতে একটা বিকল্প ধরনের সরকার ভারতবর্ষে তৈরি করা যাবে। এই পরিবেশ বিরাজ করছে ভারতবর্ষে। জিনিসের দাম কমাবার কথা আমরা বলছি, বিকল্প নীতি মানেটা কি? জিনিসের দাম কমাতে হবে। 2 টাকার কেজি ধরে 35 কেজি চাল অথবা গম, এপিএল বিপিএল নির্বিশেষে ভারতবর্ষের প্রত্যেকটা পরিবার পাবে। শুধু চাল গম না, 15 থেকে 20 থেকে 25টা অত্যাবশ্যক ভোগ্য পণ্য রেশনের দোকানের মাধ্যমে একই দামে সস্তায় সারা ভারতবর্ষের 122 কোটি মানুষ পাবে। পেট্রোলের দাম, ডিজেলের দাম যদি বাড়তে দেওয়া না হয়, পরিবহন খরচ যদি না বাড়ে, তাহলে জিনিসের দাম নিয়ন্ত্রণ করা যাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আর কালোবাজারে মজুতদারি মুনাফা করে এটা বন্ধ করবার জন্য রাজ্যের হাতে ক্ষমতা বাড়াতে হবে, কেন্দ্রের আইনকে আরো শক্ত পুক্ত করতে হবে এবং কৃষকের ফসল মাঠে থাকতেই এই যে কম দামে পুঁজিপতিরা কিনে নিচ্ছে, ফরওয়ার্ড ট্রেডিং যেটাকে বলে, এটাকে যদি বন্ধ করা যায় জিনিসের দাম কমানো সম্ভব, মুদ্রাস্ফীতি কমানো সম্ভব। এটাই হচ্ছে আমাদের বিকল্প নীতি। এটা করা অসম্ভব না, এটা করা যায়। এটা করতে গেলে পর সংবিধান পরিবর্তন করার কোনো দরকার নাই। কৃষক আত্মহত্যা করছে, কেন আত্মহত্যা করবে? তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। আমরা বলছি জমিতে জল দিতে হবে কম পয়সায়, বিদ্যুৎ দিতে হবে কম পয়সায়, সারের ভর্তুকি দিতে হবে। কৃষককে ব্যক্তিগত পুঁজি যে সুদখোর মহাজন তার কাছে যাতে যেতে না হয়, জাতীয়কৃত যে ব্যাংক, সে ব্যাংক থেকে স্বল্প আর সুদে কৃষক ঋণ নেবে, ফসল ফলাবে, বাজারে বিক্রি করতে যাবে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার হাত ধরাধরি করে জেসিআই এফসিআই তাদেরকে কাজে লাগিয়ে সহায়ক মূল্যে কৃষকের কাছ থেকে ফসল কিনবে। কৃষকের হাতে পয়সা আসবে, কোটি কোটি কৃষক বাজারে যাবে, চাহিদা বাড়বে। এখন যে বাজার থমথমে, এই যে মন্দা চলছে, মন্দাক্রান্ত ব্যবসা, তার মধ্যে পরিবর্তন আসবে। চাহিদা বাড়লে তার যোগান বাড়াতে হবে। যোগান বাড়াতে গেলে পর কারখানায় জিনিস তৈরি করতে হবে। বন্ধ কারখানা খুলবে, বন্ধ কারখানা খুললে পর যেখানে শ্রমিকরা কাজ হারিয়েছে তারা কাজ পাবে। এত চলবে না, নতুন কারখানা করতে হবে। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, নতুন নতুন বেকার ছেলে মেয়ে যারা লক্ষ লক্ষ কোটি কোটি, তারা কাজ পাবে, তাদের হাতে পয়সা যাবে, তারাও বাজারে যাবে। একদিকে কোটি কোটি কৃষক, আরেকদিকে লক্ষ কোটি শ্রমিক কর্মচারী, তাদের হাতে পয়সা নিয়ে তারাও বাজারে যাবে। আমাদের বাজারের চেহারাটা পাল্টে যাবে। মন্দাক্রান্ত যে অবস্থা, তার থেকে আমাদের ব্যবসায়ী বন্ধুরা মুক্তি পাবেন। আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষের অর্থনীতি চঞ্চল হবে, পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসবে। এটা কঠিন না, এটা করা যায়। এর জন্য সংবিধান পরিবর্তনের কোনো দরকার নেই। এটা হচ্ছে নীতির প্রশ্ন, দৃষ্টিভঙ্গির প্রশ্ন, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, মমত্ববোধ, তার সাথে এই দৃষ্টিভঙ্গি কার্যকরী করার প্রশ্ন। আমরা মনে করি এটা করা যায়, এটা করা সম্ভব। বেকার ছেলে মেয়ে, 20 কোটি ছেলে মেয়ে বেকার। কেন এরকম হবে? ভারতবর্ষের মধ্যে 100 জন মানুষের মধ্যে 55 জন হচ্ছে 18 থেকে 30 থেকে 32 বয়সের ছেলে মেয়ে। এরাই তো দেশের ভবিষ্যৎ। এদের হাত আছে, এদের মস্তিষ্ক আছে, এদের দেশপ্রেম আছে।
এরাই ভারতবর্ষের ভাবী নাগরিক, সম্পদ। এদেরকে যদি দেশ গড়ার কাজে আমরা লাগাতেই না পারলাম, কিসের পরিকল্পনা করছি আমরা? 12তম পরিকল্পনা চলছে, দ্বাদশ পরিকল্পনা চলছে। এই পরিকল্পনাগুলো একটার পর একটা পরিকল্পনা শেষ হচ্ছে, আর আমাদের দেশে পুঁজিপতিদের সংখ্যা বাড়ছে, গরিব মানুষের সংখ্যা বাড়ছে। এই সুযোগ করে দিচ্ছে কংগ্রেস বিজেপির যে নীতি, বন্ধা নীতি, ধনিক তুষণের নীতি। এই নীতি আজকে দেশের মধ্যে এই বিভাজনের বলিরেখা তৈরি করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি বেকারদের কাজের সংস্থান করতে হবে এবং শূন্য পদ পূরণ করতে হবে, তাদেরকে দেশ গড়ার সুযোগ করে দিতে হবে। এটা যদি করা না যায়, দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর এখন আমরা দেখছি বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা তো চলতে পারে না। দুর্নীতি তার মূলোৎপাটন করতে হবে। যে নয়া অর্থনৈতিক নীতি, যে নীতির বিরুদ্ধে আমরা বলছি বৈকল্পিক নীতি, এই নয়া অর্থনৈতিক নীতির থেকে এই দুর্নীতির জন্ম। এটা সারা ভারতবর্ষের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। এই দুর্নীতিকে মোকাবেলা করতে গেলে পর আমরা যে বৈকল্পিক নীতির কথা বলছি, জিনিসপত্রের দাম কমানো, কৃষির ক্ষেত্রে নীতি, শিল্পের ক্ষেত্রে নীতি, বেকারদের কর্মসংস্থানের নীতি, এই নীতি যদি কার্যকরী করা যায়, দুর্নীতির মূলোৎপাটন করা যাবে। আর দুর্নীতির সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করতে হবে, যাতে ভবিষ্যৎ দিনে এই অভিজ্ঞতা থেকে কেউ আর দুর্নীতি করবার সাহস না পায়। এরকম পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এবং সন্ত্রাসবাদী যারা, তাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম প্রশাসনের তরফ থেকে দৃঢ় কঠোর ভূমিকা অবস্থান যদি গ্রহণ করা যায়, সন্ত্রাসবাদ তাকে মোকাবেলা করা সম্ভব, তাকে নির্মূল করা সম্ভব, ভারতবর্ষের মধ্যে শান্তির পরিবেশ প্রতিস্থাপন করা সম্ভব। শান্তি যদি না থাকে, উন্নয়নের কাজ কি করে হবে বলুন তো? আর উন্নয়নের কাজ যদি না হয়, গরিব মানুষের সবচেয়ে বড় সমস্যা, ধনীদের কিছু যায় আসে না। তাই গরিবের স্বার্থে শান্তি চাই, এবং শান্তি না হলে পর উন্নয়ন নাই। উন্নয়ন এবং গরিবের স্বার্থ সমার্থক। এটা করতে হবে। এটা করতে সংবিধান পরিবর্তনের কোনো দরকার নেই। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী, এরা যে ধর্মের বর্ণের কথা বলে হানাহানি করছে, সংখ্যালঘুদের মধ্যে একটা অংশ আছে, তারাও ধর্মের সুরসুরি দিয়ে মানুষের মধ্যে বিভাজনের বলিরেখা তৈরি করবার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম চাই, রাজনৈতিক সংগ্রাম চাই। সাম্প্রদায়িক দুর্বৃত্ত যারা, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা অবস্থান গ্রহণ করা দরকার। এটা করতে কি সংবিধান পরিবর্তনের দরকার আছে? এটা হচ্ছে নৈতিক দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে নীতির প্রশ্ন, দৃষ্টিভঙ্গির প্রশ্ন, যে না, সাম্প্রদায়িকতাকে আমরা প্রশ্রয় দেব না। ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে অম্লান রাখতে গেলে পর এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এটা করার জন্য সংবিধান পরিবর্তন করার কোনো দরকার নাই। এই যে বিকল্প নীতির কথাগুলি বলছি, এই নীতির ভিত্তিতে কংগ্রেসকে বাদ দিয়ে, বিজেপিকে বাদ দিয়ে ভারতবর্ষে একটা পরিবেশ আজকে বিরাজ করছে, যেখানে একটা বিকল্প ধরনের সরকার তৈরি করা সম্ভব। কেন বলছি? 2009 সালের নির্বাচনে কংগ্রেস 202টা আসন পেয়েছিল, ভোট পেয়েছিল 100টার মধ্যে 27টা। সেই নির্বাচনে বিজেপি, দ্বিতীয় বৃহত্তম দল, 112টা আসন পেয়েছিল, ভোট পেয়েছিল 100টার মধ্যে 20টা। কংগ্রেস বিজেপি একসাথে মিলে 47টা ভোট। কংগ্রেসকে ভোট দেয়নি, বিজেপিকে ভোট দেয়নি। এরকম যারা, তাদের সংখ্যা 53, তারাই সংখ্যায় বেশি। এই মাঝের যে 5 বছর কংগ্রেস এবং বিজেপি গরিব মারা নীতি, সম্প্রীতি বিনষ্টের নীতি, দেশি বিদেশি একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষাকারী নীতি, বিদেশি সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষার নীতি, তাদের পেছন থেকে মানুষকে চলে যেতে বাধ্য করেছে। কংগ্রেসের শক্তি কমেছে। যে দলগুলো কংগ্রেসকে সমর্থন করেছিল, যাদের সমর্থন নিয়ে 2009 সালে কংগ্রেস সরকার তৈরি করেছিল, তাদের মধ্যে 2টো দল বাদ দিয়ে সমস্ত দল কংগ্রেসকে ছেড়ে চলে গেছে। সেই কংগ্রেসের পক্ষে ভারতবর্ষে 100টা ভোটের মধ্যে এবারকার ভোটে 27টা ভোট জোগাড় করা সম্ভব না। রেডিও, টিভি এবং প্রচার মাধ্যম, তাদের দৌলতে বিজেপির হতো কিছু ভোট বাড়লেও বাড়তে পারে, কিন্তু বিজেপি কংগ্রেস মিলে কোনোভাবেই 50টা ভোট পাবে না। তার চাইতে তাদের ভোট অনেক অনেক কম হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলছি 50-এর অনেক বেশি ভোট কংগ্রেস না, বিজেপি না, এরকম যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর পেছনে আছে। তারা সরকার চালায়, অনেকে উত্তরপ্রদেশে সরকার চালায়, তামিলনাড়ুতে সরকার চালায়, বিহারের সরকার চালায়, উড়িষ্যার সরকার চালায়, নাগাল্যান্ডের সরকার চালায়, আমরা ত্রিপুরায় সরকার চালাই। এরকম আরো 2-4টা সরকার আছে যেখানে কংগ্রেস নাই, বিজেপি নাই। এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি
এই শক্তিকে একটা জায়গায় আনতে পারলে পর একটা বিকল্প ধরনের সরকার তৈরি করা সম্ভব। এরকম সরকার তৈরি করতে গেলে পর বামপন্থীদের শক্তি বাড়াতে হবে। বামপন্থীদের শক্তি না বাড়লে পর এরকম সরকার তৈরি করা সম্ভব না। মোরারজি ভাইয়ের সরকার আপনারা দেখেছেন, ভিপি সিং এর সরকার আপনারা দেখেছেন, দেবগৌড়ার সরকার আপনারা দেখেছেন। এগুলো কংগ্রেস সরকার না, বিজেপি সরকার না। কংগ্রেস বিজেপিকে বাদ দিয়ে বিকল্প কর্মসূচির ভিত্তিতে এই সরকারগুলো তৈরি হয়েছিল। এই সরকারগুলো তৈরি করার ক্ষেত্রে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বামপন্থীদের বাদ দিয়ে এই সরকারগুলো তৈরি হতে পারত না। যদিও বামপন্থীদের এই সরকারগুলোর তরফ থেকে বারবার আবেদন করা হয়েছিল, আপনারা অংশগ্রহণ করুন, মন্ত্রিত্বের দায়িত্ব নিন। আমরা হাত জোর করে বলেছি যে না, আমাদের এখনই এই সরকারে ঢুকে মন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার সময় হয়নি, আমরা বাইরে থেকে আপনাদের সমর্থন করব। আপনারা সরকার চালান, যতক্ষণ দেখব আপনারা শ্রমিক, কৃষক, কর্মচারী, মধ্যবিত্ত মেহনতি মানুষ, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের স্বার্থের বিরুদ্ধে ভূমিকা নিচ্ছেন না, বরং তাদের স্বার্থের পক্ষে ভূমিকা নিচ্ছেন, ততক্ষণ আমাদের সমর্থন আপনাদের পেছনে থাকবে। যখন দেখব আপনাদের স্খলন হচ্ছে, আমরা আপনাদেরকে সংশোধিত হওয়ার চেষ্টা বলবো, একবার, দুবার, তিনবার বলবো। তারপরেও যদি দেখি আপনারা ভুল পথ থেকে নিজেরা সরে আসছেন না, তখন আমাদের সমর্থন প্রত্যাহার করা ছাড়া কোনো পথ থাকবে না। আমরা বলেছি আপনারা এই সরকার চালান। এই সরকারগুলোকে কংগ্রেস বিজেপি 5 বছর পূর্ণ করতে দেয়নি। তারা 1.5 বছর, 2 বছর, 2 বছর, 2.5 বছরের বেশি সরকার চালাতে পারেনি। কেউ বলতে পারবেন না এই সরকারগুলো শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, শ্রমজীবী অংশের মানুষ, শিক্ষক, কেরানি, কর্মচারী, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো ভূমিকা নিয়েছেন। গণতন্ত্রের উপর আক্রমণ করেছেন, রাজ্যের ক্ষমতা হরণ করেছেন, সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে কুক্ষিগত করার চেষ্টা করেছেন। কেউ বলতে পারবেন না সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসবাদী শক্তি তাদেরকে মাথা তুলতে তারা দেননি। এই হচ্ছে সরকারগুলির অভিজ্ঞতা, কিন্তু তারা 5 বছর পরে কাজ করতে পারেনি। এখন একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে গেলে পর বামপন্থীদের শক্তি বাড়াতে হবে। সেই বামপন্থীদের শক্তি বাড়াতে গেলে পর পশ্চিমবাংলার যে 42টি আসন, সে আসনগুলির মধ্যে অধিকাংশ আসনে বামপন্থীদের জয়যুক্ত হতে আপনাদের সাহায্য করতে হবে। সারা ভারতবর্ষ আপনাদের দিকে উৎকীর্ণ হয়ে তাকিয়ে আছে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা বামপন্থীদের বেশিরভাগ আসনে জয়যুক্ত করার ক্ষেত্রে দয়া করে এগিয়ে আসুন। আপনাদের রাজ্যে তৃণমূল, কংগ্রেস তারা ভোট চাইছে, আওয়াজ তুলেছে দিল্লি চলো। কেন দিল্লি? আমরা নির্ণায়ক শক্তি হব। কি নির্ণয় করবেন আপনারা? বাজপেয়ীর নেতৃত্বে যে এনডিএ সরকার, সেই সরকারে তৃণমূলের নেত্রী মন্ত্রী ছিলেন। ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার, সেই সরকারে তৃণমূলের নেত্রীমন্ত্রী ছিলেন। কি নির্ণয় করেছেন? জিনিসের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কেরোসিনের দাম বেড়েছে, যানবাহনের ভাড়া বেড়েছে, কৃষকের আত্মহত্যা হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, শ্রমিক কাজ হারিয়েছে, বিদেশি পুঁজি ভারতবর্ষের বাজারে ঢুকেছে, ব্যাংক বেসরকারীকরণের চেষ্টা হয়েছে, বিমা বেসরকারীকরণের চেষ্টা হয়েছে, উচ্চশিক্ষা বেসরকারীকরণের চেষ্টা চলছে। এগুলোর বিরুদ্ধে তৃণমূলের নেত্রী যখন দুটো সরকারের কেন্দ্রের মন্ত্রী ছিলেন বিরোধিতা করেছেন, করেননি তো? কি নির্ণয় করবে? এখন ভোটের মুখে কয়েকটা আসনে নিজেদের জয় হাসিল করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য কংগ্রেসের বিরুদ্ধে কিছু কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে কিছু কথা বলছেন। বিজেপির বিরুদ্ধে না বললে পর অত্যন্ত কৌশলে একটা ভোটের মেরুকরণের চেষ্টা নিয়ে বিজেপির বিরুদ্ধে ইদানিং কিছু কথাবার্তা বলছেন। না বললে পর ভোটের মেরুকরণ করতে পারবেন না, নিজেদের বাক্সে ভোট টেনে নিতে পারবেন না একটা অংশের মানুষের। এটা একটা কৌশলী চাল। গোপনে গোপনে দুটো হাত দুদিকে ছড়িয়ে রেখেছেন, একদিকে কংগ্রেস আরেকদিকে বিজেপি। তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ কি? যে কংগ্রেস, যে বিজেপি, তাদের যে অর্থনৈতিক নীতি, তাদের যে দুর্নীতির ডুবে যে তারা আছেন, একেই সমর্থন করা হবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তাদেরকেই সমর্থন করা হবে। কেন ভোট দেবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে গত 3 বছর যাবৎ পশ্চিমবাংলার বুকে কি চলছে। 2011 সাল
পরিবর্তনের স্লোগান দিয়ে যে তৃণমূল সরকারে আসলো, আপনারা ভোট দিলেন, বামফ্রন্টকে ক্ষমতা থেকে হটালেন কেন? তৃণমূল বলছে বামফ্রন্টের চেয়ে আরো ভালো কাজ করবে, পশ্চিম বাংলাকে সোনার পাত দিয়ে মুড়ে দেবে। আপনাদের এখনকার অভিজ্ঞতা কি? সবার আগে আক্রমণ কেন্দ্রীভূত করলো আপনার গণতান্ত্রিক অধিকারের উপর, আক্রমণ কেন্দ্রীভূত করলো আপনার নাগরিক অধিকারের উপর। স্বাধীন মতামত ব্যক্ত করতে পারছেন না, কথা বলতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না। পঞ্চায়েতের ভোট, কর্পোরেশনের ভোট ডাকাতি হল, জালিয়াতি হল, লুণ্ঠন হল, বেদখল করলো। বেদখলের পর এই পঞ্চায়েতে লুণ্ঠন চলছে। আমি গত কয়েকদিন যাবৎ এই নির্বাচনকে ভিত্তি করে পশ্চিমবাংলার একটার পর একটা আমি জেলায় যাচ্ছি, গ্রামের মানুষের কথা শুনছি, গরিব মানুষের কথা শুনছি। সবাই বলছে এই তৃণমূলের আশ্রিত পঞ্চায়েতগুলো লুঠের আখড়ায় পরিণত হয়েছে, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না, রেগার কাজ না, রাস্তাঘাট, জল কল, এগুলোর কোনো কাজ হচ্ছে না, সমস্ত টাকা লোপাট হয়ে যাচ্ছে। এটা আমার কথা না, আমি বাইরে থেকে এসে আপনাদের এখানকার মানুষের কাছ থেকে শুনে জেনে এই কথাগুলো আবার আপনাদের সামনে আমি উপস্থিত করছি। 144 জন বামপন্থী ফ্রন্টের নেতা কর্মী সংগঠক খুন হয়ে গেলেন, জবাই হয়ে গেলেন। এ কি কথা? 44,000 পরিবার তৃণমূলকে সমর্থন করেন না, বামফ্রন্টকে হয়তো সমর্থন করেন, তার জন্য নিজের বাড়িতে থাকতে পারবেন না, পৈতৃক ভিটেবাড়ি ছাড়া হবেন। এ কিরকম কথা হল? কেউ বলতে পারবেন বামফ্রন্টের 34 বছরের রাজত্বে এরকম ঘটনা ঘটেছে? আপনি লাল ঝান্ডা নিয়ে কোনো একটা ইউনিয়ন করেন, বলছে না এই ইউনিয়ন করা যাবে না, লাল ঝান্ডা ছাড়তে হবে, তৃণমূলের তেলেঙ্গা ঝান্ডা হাতে নিতে হবে, তৃণমূলের ইউনিয়ন করতে হবে, না হলে পর চাকরি যাবে। ইউনিয়ন অফিস দখল করছে, লুণ্ঠন করছে, অগ্নিসংযোগ করছে, তেরেঙ্গা ঝান্ডা তুলে দিচ্ছে। এই কি কথা? স্বৈরাচার চলছে, একদলীয় শাসন চলছে, কোথায় গণতন্ত্র? শুধু কি এখানে? তারপরে চলছে দুর্নীতি। আমি সমস্ত ঘটনায় যেতে চাই না, আপনারা জানেন আমার চাইতে ভালো। সারদা কাণ্ড কি হচ্ছে? 2,500 কোটি টাকা এই চিট ফান্ডের নামে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত অংশের মানুষ তাদেরকে প্রবঞ্চিত করে, প্রতারিত করে তাদের কাছ থেকে টাকা নিল। গরিব মানুষ তারা ভরসায় বুক বেঁধে আধপেটা খেয়ে 5 টাকা, 10 টাকা, 20 টাকা জমিয়ে সেখানে 100 টাকার বিনিময়ে 200 টাকা পাবেন 2 মাস 3 মাস পর, প্রলুব্ধ হয়ে সেখান থেকে তারা টাকা জমা রাখার ব্যবস্থা করেছেন। কি দেখেছেন? তৃণমূলের নেতা নেত্রীরা এই সারদার সঙ্গে যুক্ত, মুখ্যমন্ত্রী তার প্রশংসা পায় সারদা, তৃণমূল সরকারের মন্ত্রী তিনি প্রশংসা করছেন এই সারদার আয়োজিত অনুষ্ঠানে দাঁড়িয়ে, যে বিন্দু থেকে সারদা সিন্ধু হয়েছে, সারদাকে কে আটকাবে? সারদা আরো প্রসারিত হবে, আরো বড় হবে, আমরা চাই সারদা আরো বড় হোক। এই সমস্ত কথা শোনার পর সারদার এজেন্টরা কি বলছেন? সরকার আমাদের সঙ্গে আছে, তৃণমূল সরকার, ভয় পাচ্ছেন কেন? টাকা রাখুন, 100 টাকার বিনিময়ে 1000 টাকা হবে। মানুষ বিভ্রান্ত হয়েছেন, প্রলুব্ধ হয়েছেন, মোহান্ধ হয়েছেন। এখন কি? মানুষ টাকা পাচ্ছেন না। সারদা পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল, কয়েক শত কোটি টাকার কোনো হদিশ নেই। এই যে 2,500 কোটি টাকা কোথায় গেল? এখন প্রশ্ন উঠছে। পশ্চিমবাংলার সরকার তার পুলিশ দিয়ে তদন্ত করছেন, তৃণমূল ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল বলছে যে না, এটা পশ্চিমবাংলার পুলিশের পক্ষে এর কিনারা করা সম্ভব না। কেননা সারদা তো শুধু পশ্চিমবাংলায় না, সারদা ত্রিপুরায় গেছেন, সারদা আসামে গেছেন, সারদা উড়িষ্যায় গেছে, সারদা বিহারে গেছে, সারদা অনেক জায়গায় গেছে। ওখানে কি করে পুলিশ যাবে? ওখানে তো পুলিশ যেতে পারবে না। তাই সবাই মিলে বলছেন সিবিআইয়ের হাতে তদন্ত দেওয়া হোক। আমাদের ত্রিপুরায় সারদার ব্যবসা আছে, অন্যান্য চিটফান্ডের ব্যবসা আছে, আমরা এগুলো বন্ধ করার চেষ্টা করছি, তদন্ত আমরা হাতে নিয়েছি। সাধারণ মানুষ যখন আমাদের কাছে এসে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম এই সারদা সহ অন্যান্য চিটফান্ডগুলো তারা তো শুধু ত্রিপুরায় ব্যবসা করছে না, অনেক জায়গায় ছড়িয়ে আছে, পশ্চিমবাংলা, আসাম, বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গায়। ওখানে তো আমাদের পুলিশ যেতে পারবে না, আমাদের কোর্ট কাছারি ওখানে পৌঁছতে পারবে না, এ করার কোনো নিয়ম নেই, এটা সম্ভব না। এরকম পরিস্থিতিতে আমরা ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করে সিবিআইয়ের হাতে এই মামলাগুলো তুলে দিতে আমরা সিবিআইকে অনুরোধ করি, তোমরা এই মামলা তোমরা হাতে নাও। সিবিআই যখন গড়িমসি করছে,
ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে আমি নিজে 2 মাস আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর কাছে চিঠি লিখে সমস্ত মামলার নথি একসাথে জুড়ে তাকে অনুরোধ করেছি যে আপনি দয়া করে এই মামলাগুলোর কিনারা করার জন্য সিবিআইকে অনুরোধ করুন, যাতে সিবিআই দ্রুত সময় নষ্ট না করে এই মামলা হাতে নিয়ে তদন্তে তারা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। আমরা যদি এগুলো করতে পারি, উড়িষ্যা সরকার যদি করতে পারে, আসাম সরকার যদি করতে পারে, পশ্চিমবাংলার সরকারের আপত্তিটা কোথায়? আপনাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তিনি তখন বিরোধী দলের নেত্রী। যে কোনো ছোটখাটো ঘটনায় সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তেন একটা দাবিকে সামনে রেখে, সিবিআই তদন্ত চাই। কেন? পশ্চিমবাংলার পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নাই, পশ্চিমবাংলার সরকারের উপর আমার কোনো বিশ্বাস নাই, সিবিআই তদন্ত করো। তো এখন কেন করছেন না? আপনারাই বলছেন পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারের সময় এই সারদা হয়েছে, বামফ্রন্টের লোকরাও নাকি সারদার থেকে টাকা পেয়েছে। তাই যদি ঘটনা হয় তাহলে তো সিবিআইকে দিয়ে তদন্ত করলে সব সত্য বেরিয়ে যাবে, আপত্তি তো নাই। বামফ্রন্ট তো বলছে না, বামফ্রন্ট তো বলছে সিবিআই তদন্ত করো, করছেন না কেন? সিবিআই কথা বললে পর এখন আপনাদের মুখ্যমন্ত্রী ভীষণ ক্ষেপে যাচ্ছেন, তিনি লাফিয়ে প্রায় 2 হাত উপরে উঠে যাচ্ছেন। কি সিবিআই? কেন সিবিআই? আমার পুলিশই যথেষ্ট। কি কথা? ইডি যে তদন্ত করছে তাতে কিছু রাঘব বোয়ালের নাম ভেসে উঠছে, এখনো সিবিআইয়ের হাতে যায়নি। এতে দেখা যাচ্ছে মন্ত্রিসভার সদস্যের নাম আছে। এবারকার লোকসভা নির্বাচনে তৃণমূল যাদেরকে প্রার্থী করেছে তাদের 1-2 প্রার্থীর নাম উঠেছে, তাদেরকে ইডি ডেকে ইতিমধ্যে নানাভাবে ইন্টারোগেট করার চেষ্টা করেছে। বিষয়টা কি? সিবিআইয়ের হাতে যদি তদন্ত যায় তাহলে নারী ভুড়ি টেনে বের করবে, মুখোশ খসে যাবে। একজন রাজ্যসভার মেম্বার তৃণমূলের, একসময় তিনি একটা পত্রিকার সাংবাদিকতা করতেন, এখন জেলখানায় আছেন। তিনি কি বলছেন জেলখানা থেকে? যে মুখ্যমন্ত্রী তিনি নিজে সমস্ত কিছু জানেন, তাকে যদি পুলিশ ইন্টারোগেট করে তাহলে তো সব জিনিস বেরিয়ে যাবে। সঙ্গে আরো 5-6 জনের নাম বলছেন। আমরা তো বলছি না এই কথা, বামফ্রন্ট তো বলছেন এই কথা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তো বলছেন এই কথা, আপনার দলের লোকই তো বলছে। তিনি এখনো রাজ্যসভার মেম্বার, তিনি তো বামফ্রন্ট না। তাহলে এই জায়গাটা বুঝতে হবে। যারা তৃণমূলের পুরনো মানুষ, 2011 সালের আগে তৃণমূল করেছেন, আমি তাদের বিবেকের কাছে সবিনয়ে অনুরোধ রাখতে চাইছি, আপনারা যে পরিবর্তনের স্লোগানকে ভিত্তি করে বামফ্রন্টকে উৎখাত করে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত করেছেন, আপনারা কি এরকম পরিবর্তন চেয়েছিলেন? আমার তো বিশ্বাস আপনারা এরকম পরিবর্তন চাননি। আপনারা বিভ্রান্ত হয়েছিলেন সোনার পাত দিয়ে পশ্চিমবাংলাকে মুড়ে দেবে, কিন্তু এখন কি দেখছেন? প্রতারিত হয়েছেন আপনারা। আপনাদের মধ্যে অনেকের বোধোদয় হচ্ছে। বামফ্রন্টের সঙ্গে যারা ছিলেন, শহর, নগর, বন্দর, গ্রাম, তাদের মধ্যে একটা ছোট্ট অংশ হলো বিভ্রান্ত হয়েছিলেন। ক্ষোভের থেকে, রাগ থেকে বিভ্রান্ত হয়ে তারাও বামফ্রন্ট ছেড়ে চলে গিয়েছিলেন। তারা এখন বুঝতে পারছেন ভুল করেছি, তারাও কপালে হাত দিয়ে নিজের ভুল সংশোধন করে আবার বাম শিবিরে ফিরে আসতে শুরু করেছেন। পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি এই সন্ত্রাস, গণতন্ত্রের উপর আক্রমণ, ভোট ডাকাতি। এবং এটা কি হলো? গত 3য় দফার যে ভোট, এ তো ডাকাতি হলো। 3য় দফার ভোট গত পরশুদিন যে ভোট হলো, আপনি ভোট দিতে যাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে আপনাকে বাড়িতে চলে যেতে বলছে, আপনার হাতে কালি লাগাচ্ছে, আপনি যাবেন বুতাম টিপতে, আপনার হয়ে আরেকজন বলছে আপনার কষ্ট করার কি দরকার, আমি তো আছি, আমি বুতাম টিপে দিচ্ছি। এই সমস্ত কি হচ্ছে? ছেলে মা তারা যখন সমস্ত বাধা অতিক্রম করে ভোট দিতে যাচ্ছেন, পিটিয়ে মাথা নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। বিরোধী দলের কোন পুলিশ এজেন্ট বুথ কেন্দ্রে থাকতে দিচ্ছে না। ওরা জগতা চলছে। এগুলো কিসের লক্ষণ? পায়ের তোলার মাটি সরে যাচ্ছে। এটা শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। এবং বুঝতে পারছেন 2011 সালে যে স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে একটা অংশের মানুষের ক্ষোভ বিক্ষোভকে পুঁজি করে সরকার এসেছিলেন, সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না, সম্ভব না। তৃণমূল কংগ্রেসের পেট থেকে বেরিয়েছে। একচেটিয়া পুঁজি, যোদ্ধার জমিদার, কালোবাজারি সুৎখুর মহাজন,
বড় বড় ব্যবসাদার, তাদের স্বার্থের রক্ষক। এরা গরিবের স্বার্থ, মধ্যবিত্ত নিম্নবিত্তের স্বার্থ, ছোট মাঝারি ব্যবসায়ী স্বার্থ রক্ষা করতে পারে না। একসাথে গাছেরটা আর গাছের গোড়ারটা খাওয়া যায় না। এটা জানেন বলেই আগে থেকে কণ্ঠ টুটি টিপে ধরবার চেষ্টা করেছেন, এখন ভোট ডাকাতি করতে শুরু করেছেন। এটা বুঝতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে বলবো, শুধু কংগ্রেস বিজেপি না, তাদেরকে পরাস্ত করলে চলবে না। তৃণমূল এই যে কাণ্ড করছে, তারা দিল্লিতে গিয়ে করবে কি? এ তো আগেই আমরা দেখেছি, হয় কংগ্রেস নয় বিজেপিকে সমর্থন। এখন তো ঢলে আছে বিজেপির দিকে। লাভটা কি হবে? সর্বনাশ হবে। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, এই 3 বছর যাবৎ পশ্চিমবাংলা যা চলছে, দুর্বিষহ যন্ত্রণাকর একটা অবস্থা, জঙ্গলের শাসন চলছে। অমাবস্যার মধ্যরাত্রিতে যে কালো অমানিসা, এ তো পশ্চিমবাংলার বুকে দিনে দুপুরে চেপে বসেছে। এর থেকে বেরোতে চান না? যদি বেরোতে চান তাহলে তৃণমূলকে সমর্থন করবেন না, ভোট দেবেন না। আর যদি ভোট দেন, তারা যদি বেশি আসনে যেতেন, তাহলে তারা বুক ফুলিয়ে বলবে আমরা ঠিক পথে আছি, আমরা যা করছি ঠিক, সব মানুষ আমাদের সমর্থন করছে, না হলে আমাদের ভোট দিচ্ছে কেন? চান এরকম একটা জায়গায় গিয়ে এই যে অমানবিক কাজ, অগণতান্ত্রিক কাজ, স্বৈরাচারী কাজ, জনবিরোধী কাজ, অবিবেকী কাজ, এই কাজগুলো করার জন্য তারা আরো বেশি সেখানে কিন্তু উৎসাহিত হবে। এটা যদি বন্ধ করতে চান, মা বোনের ইজ্জত যেভাবে লুণ্ঠিত হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, এটা যদি বন্ধ করতে চান, তাহলে পরে তৃণমূলকে ভোট দিলে চলবে না, তৃণমূলকে ভোট দেবেন না। এই সুযোগ আপনার সামনে এসছে, এই সুযোগ কাজে লাগান। কেন্দ্রে কেন্দ্রে বামপন্থী ফ্রন্টের প্রার্থী যারা, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে দিল্লিতে পাঠান এবং একটা বৈকল্পিক সরকার তৈরি করার অনুকূল যে একটা পরিবেশ বিরাজ করছে, বিকল্প নীতির ভিত্তিতে, নেতার মুখ বদল না, বিকল্প নীতির ভিত্তিতে, যে নীতির কথা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম, সেই সুযোগ কাজে লাগালে পর আপনি লাভবান হবেন, পশ্চিমবাংলাও লাভবান হবে। একে কাজে লাগাতে হবে। কিন্তু একটা কথা আপনাদের বলবো, আর সামনে আরো 2টো নির্বাচন বাকি আছে, 7 তারিখ এবং 12 তারিখ। গত যে নির্বাচন 30 তারিখ হলো, ঠিক হলো না। প্রথম 2 দফার নির্বাচন মোটামুটি ভালো হয়েছে। বামফ্রন্ট নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছে। আমরা বিশ্বাস করব এই 3য় দফার ভোট থেকে যে নেতিবাচক প্রবণতাগুলো, মানুষের ভোটের অধিকার যেভাবে হরণ করলো, লুট করলো, নির্বাচন কমিশনও তার থেকে শিক্ষা নেবেন এবং যাতে পরের যে 2 দফার ভোট, 7 এবং 12 তারিখের যে ভোট, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, আমাদের আবেদন থাকবে নির্বাচন কমিশনের কাছে, তারা যোগ্য যথার্থ ভূমিকা গ্রহণ করবেন। কিন্তু আপনাদের কাছে যেটা বলবো, নির্বাচন কমিশনের জন্য অপেক্ষা করবেন না, পুলিশ পল্টনের জন্য অপেক্ষা করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেরা দলবদ্ধ হন, যুদ্ধবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। মানুষের সঙ্গ শক্তির কোনো বিকল্প নাই। পুলিশ পল্টন আপনাকে বাঁচাবে না, রক্ষা করতে পারবে না, আপনার অধিকার রক্ষা করতে পারবে না। আপনি যদি ঐক্যবদ্ধ হতে পারেন, দেখবেন তখন পুলিশও আপনার কথা শুনবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব, ভোটের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা পান পরে খাবেন, চা মুড়ি পরে খাবেন, বাড়ির নিকানোর কাজ পরে করবেন। ভোটার স্লিপ হাতে নিয়ে আপনার বাড়ির যতজন ভোটার সবাইকে একসাথে নিয়ে, আশেপাশের যে বাড়ি আছে 10টা 20টা 25টা, সব বাড়ির ভোটারকে একসাথে করে দলবদ্ধভাবে যান। সামনে মায়েরা বোনেরা থাকবে, মাঝে যুবকরা থাকবে, পেছনে বয়স্করা থাকবে, আমাদের মামা কাকা দাদু জ্যাঠা তারা থাকবেন, একসাথে যাবেন। রাস্তায় যদি গত পরশু দিনের মতো কেউ আটকে বলে কোথায় যাচ্ছেন, সেখানে রুখে দাঁড়াবেন। কোথায় যাচ্ছি? আজকে ভোটের দিন। কোথায় যাব? ভোট দিতে যাচ্ছি। আপনাদের ভোট হয়ে গেছে। কে দিল আমাদের ভোট? আমরা তো ভোট দেইনি। হাত দেখাবেন, কালো দাগ তো নেই। আমরাই তো আছি, আমরাই আপনাদের ভোট দিয়ে দেব। আপনাদের কষ্ট করে যেতে হবে না যে তোমরা কে হে বাপু, তোমরা আমাদের ভোট দেবে? আমাদের ভোট আমরা দেব। আমাদের ভোট তোমরা কি করে দেবে? ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ফসল আমাদের সংবিধান। সংবিধান আমাদের গণতন্ত্র দিয়েছে। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ভোটের অধিকার। 5 বছর পর পর গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ আমরা এই অস্ত্র প্রয়োগ করি। এটাও ছিনিয়ে নেবে তোমরা তৃণমূল করে বলে।
একবার যদি উঠে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়াতে পারেন, দেখবেন ওরা পালাবার পথ পাবে না। কারণ ওদের কোনো নীতি নৈতিকতা নাই, ওরা পেট। এই ছেলেরাও বিভ্রান্ত। একবার যদি রুখে দাঁড়াতে পারেন, আমি আমাদের ত্রিপুরার অভিজ্ঞতার কথা বলছি। 1993 সাল 88 সালে সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে এভাবে বামফ্রন্টকে উৎখাত করে ওরা ক্ষমতা দখল করে সমস্ত নির্বাচন ভণ্ডুল করে বিধানসভার নির্বাচনে এসেছিল। এই কায়দায় আরেকবার 5 বছরের জন্য সরকারে যাওয়া যায় কিনা। আমরা ত্রিপুরার মানুষের কাছে স্লোগান দিয়েছিলাম, দল বেঁধে রুখে দাঁড়িয়ে ভোট বাক্সে যান, নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন, কিন্তু আপনার ভোট যাতে অন্য কেউ দিতে না পারে সেটাকে নিশ্চিত করুন। আপনাদের কাছে ওই অভিজ্ঞতা থেকে বলছি, আপনার ভোট আপনি দেবেন, কাকে দেবেন আপনি ঠিক করবেন, অন্য কেউ যাতে আপনার এই অধিকার হরণ করতে না পারে এটা দেখবার দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা যদি করতে পারেন তাহলে কেন্দ্রে কেন্দ্রে অধিকাংশ কেন্দ্রে বামপন্থী ফ্রন্টের প্রার্থীরা জয়যুক্ত হবে, এবং তারা যদি জয়যুক্ত হতে পারে তাহলে সারা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে একটা যে অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে, বিকল্প ধরনের একটা সরকার কংগ্রেস বিজেপিকে বাদ দিয়ে এই ধরনের একটা সরকার তৈরি করার সম্ভাবনাকে ফলপ্রসূ একটা চেহারা দেওয়া যাবে। এটাই আজকে দেশের মধ্যে জ্বলন্ত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে ভারতবর্ষকে বের করে আনতে সাহায্য করতে পারবে, এবং তা যদি হয় আপনিও রেহাই পাবেন। আর সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার বুকে এই তৃণমূলের যে সন্ত্রাস এবং এই যে দুর্নীতি লুটতরাজ, এই সমস্ত জিনিসের বিরুদ্ধে একটা প্রতিবাদ ধ্বনিত হবে এবং একটা বার্তা যাবে। তার থেকে যদি তৃণমূল শিক্ষা নেয় ভালো, আর যদি শিক্ষা না নেয় তাহলে 2016 সাল ভোট, বিধানসভার ভোট, সেখানে জবাব দেওয়ার চেষ্টা করবেন। এই সুযোগ তো আপনার হাতে আছেই। কাজে ওটার একটা পরীক্ষাও কিন্তু এই লোকসভার নির্বাচন আপনার সামনে উপস্থিত করেছে। এই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করুন। এই কয়েকটি কথা বলে এই একটা অস্বাভাবিক আবহের মধ্যেও অনেক আগে সভা শুরু হয়েছে, অনেকের কথা আপনারা শুনেছেন, তারপরেও সভা প্রায় ভেঙে যাওয়ার মুখে যেভাবে আপনারা আবার দলবদ্ধভাবে এখানে এসে আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের প্রতি আমি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার নমস্কার নেবেন। আমাদের এখন বক্তব্য রাখবেন আমাদের কমরেড সুজন চক্রবর্তী। তাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমাদের প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী। কমরেড সভাপতি, কমরেড এবং বন্ধুরা, 9:30 বাজে, অনেকক্ষণ থেকে মিটিংটা হচ্ছে, প্রায় 7টা থেকে। আমি আপনাদের আর বাড়তি কোনো অসুবিধার মধ্যে ফেলবো না, ফেলা উচিত নয়। মানিকদা বলেছেন, মানিকদা আমাদের সবার কাছে গর্ব, আমাদের সবার কাছে, মানে আমি বিশ্বাস করি শুধু আমাদের পার্টি কর্মীদের কাছে না, বামপন্থার মানুষ যারা, তারা বামপন্থার নেতৃত্বকে নিয়ে, কমিউনিস্ট নেতৃত্বকে নিয়ে গর্ব করবেন বটেই। অবশ্যই মানিকদাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তিনি বলেছেন অত্যন্ত সহজ ভাষায়, সবটাই আপনাদের বলেছে, আমি কথা বাড়াবো না। অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু। আপনাদের অভিজ্ঞতা কারোর চেয়ে কম নয়। আপনারা আপনাদের অভিজ্ঞতার বিচারে চলবেন, এই ভরসা আমি 100 ভাগ রাখতে চাই। আমি সুজন চক্রবর্তী, আমি আপনাদের কাছে অচেনা নই। গড়িয়া, আদাবাগান, যাদবপুর, এই আশপাশে বোরাল, এই আশপাশের মানুষের কাছে আমি নিশ্চয়ই অজানা নই। আমার কথা আপনারা শুনেছেন, ভবিষ্যতেও শুনবেন, কোনো অসুবিধা নেই। ভোটের পাখি তো না যে ভোটের কটা দিন আছি আর ভোট শেষ হলে পালিয়ে গেলাম। ভোটের পাখি না, আমরা মানুষের সঙ্গে আছি সারা বছরের জন্য। তাহলে সারা বছর সেই লড়াইয়ের মধ্যেই আমরা থাকবো, আমাদের পাবেন। আমি কোনো বাড়তি কথাই যাব। কি চলছে পশ্চিমবাংলায়? গৌতম দেবকে পুলিশ ডাকছে, সুজন চক্রবর্তীকে পুলিশ ডাকছে, এটাই একমাত্র কথা না, সে তো ডাকবেই, এরা বামপন্থী আন্দোলনের কর্মী। আজকে যখন চিটফান্ডের প্রতারিতরা গড়িয়া স্টেশনে তা বিক্ষোভ করছে, তখন তৃণমূলের ঝান্ডা লাগিয়ে তৃণমূলের কাউন্সিলর কার্যত আক্রমণ করে মারধর করেছে। প্রতারিতদের পক্ষে সরকার নয়, প্রতারিতদের পক্ষে শাসক দল নয়। শাসক দল প্রতারিতদের যারা প্রতারণা করেছে, প্রতারক,
তাদের উপরে বাটপাড়ি করে চলছে শাসক দল। প্রতারিতরা লাখে লাখে বিপদে পড়ছে, আর প্রতারিতদের পয়সায় হেলিকপ্টার প্লেনে করে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে শাসক দলের নেতারা। এ না বুঝবার কোনো কারণ মানুষের নেই। আপনি দূরে দাঁড়িয়ে আছেন, ভাবছেন বামপন্থীদের মিটিং। আমি বলছি ভয়ঙ্কর লজ্জা, ভয়ঙ্কর লজ্জা। আমি এক্ষুনি পুলিশ অফিসারকে ফোন করেছিলাম, বাসন্তী থেকে কোনো একজন বক্তৃতা করে গড়িয়ায় যদি আসতে চান, বাসন্তী থেকে ক্যানিং নদী পার হয়ে গড়িয়ায় আসার কথা। কোন কুক্ষণে, কোন বিবেচনা বোধে বাসন্তী থেকে, বাসন্তী হাই রোড ধরে বামতলা হয়ে কলকাতা শহর ঘুরে সায়েন্স সিটি চত্বর হয়ে গড়িয়াতে নিয়ে আসতে হয়? মিটিং বামপন্থীদের, পারলে তাকেও ডিস্টার্ব করো, মূল বক্তা তাকেও ঘুর পথে নিয়ে এসো। এমনকি এই রকমের মনোভাব নিয়ে আমাদের রাজ্যের প্রশাসন চলছে কিনা আমাদের সে পর্যন্ত ভাবতে হচ্ছে। ফোন করেছিলাম এক্ষুনি ডিএমকে, রাগের চোটে, বিশ্বাস করেন রাগের চোটে। তারপর ফোন করতে হতে ঢুকে বললাম, কালকে ফের ধরবো। গড়িয়ার চারপাশের মানুষ 34 বছর, তার আগেরও 34 বছর দেখেছেন। স্বাধীনতার পর অনেকগুলো বছর পার হয়েছে পশ্চিমবাংলার। কোনোদিন কখনো দেখেছেন 21 বছর 23 বছর জ্যোতি বোস মুখ্যমন্ত্রী, তারপরে বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তার আগেও তো সব মুখ্যমন্ত্রী ছিলেন, হয় অজয় মুখার্জি, নয় প্রফুল্ল সেন, নয় সিদ্ধার্থ সরকার রায়, নয় যে কেউ। কোনোদিন কখনো হয়েছে নাকি? বামপন্থীর আমলে তো নয় বটেই, আগেও কখনো হয়েছে নাকি যে সিপিআইএম একটা তৃণমূল বা কংগ্রেস একটা জনসভা করবে মিতালির মাঠে? বামফ্রন্টের ভরা বসন্ত যখন তৃণমূল অথবা কংগ্রেস অথবা অন্য কোনো রাজনৈতিক দল জনসভা করবে মিতালির মাঠে, অনেক জনসভা করেছে এখনকার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু মানুষ। কোনোদিন কখনো দেখেছেন নাকি এই অসভ্যতা? যে কংগ্রেসের মিটিং কিন্তু গোটা মাঠ ভরে রেখেছে লাল ঝান্ডা দিয়ে, গোটা মাঠে চারপাশে লাল ঝান্ডা একেবারে গিজগিজ গিজগিজ করছে, লোকে যেন বুঝতে না পারে কার মিটিং। অথবা কামড়ে দেবো, কামড়ে দেবো একটা ভাব, দাদাগিরির ভাব, মাস্তানির ভাব, চোখ লাগানোর ভাব। দুঃখের কোয়েশ্চেনটা শুধু সিপিআইএম অথবা বামপন্থীদের নয়, মানুষ, গণতন্ত্র, অধিকার। যদি এমন হয় ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মিটিং করবেন মিতালি সংঘের মাঠে, আর সেইখানে যতগুলো লাল ঝান্ডা থাকবে তার চাইতে পারলে বেশি কাট আউট থাকবে তৃণমূল কংগ্রেসের নেত্রী অথবা ঝান্ডা থাকবে। মাঝ মাঠে বড় বড় করে ফেস্টুন নামিয়ে দেওয়া হবে, পতাকা নামিয়ে দেওয়া হবে, কনফিউজ করে দেওয়া হবে লোককে, লোকে বুঝিয়ে দেওয়া হবে ভাই আমাদের রাজত্ব, চোখ রাঙিয়ে চলবো। সিপিএম এর মিটিং এ যাওয়ার আগে ভেবো সিপিএম এর মিটিং এর চারপাশে আমরা তেরঙ্গা লাগিয়ে দিয়েছি, সাবধানে থেকো। চোখ রাঙানোর এই মনোভাব কোনোদিন কখনো আমাদের সব চত্বরে ছিল না। এই চত্বরের মানুষ সহ্য করেনি, এই চত্বরের মানুষ মানেনি। গণতন্ত্রকে টুটি টিপে যারা ধরতে চায় তারা ছাড়া কাজ কেউ করতে পারে না। যারা গণতন্ত্রের টুটি টিপে ধরতে চায় তাদের মানুষ ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না। আতাবাগান তাই শেখায়, বোরাল তাই শেখায়, গড়িয়া তাই শেখায়, কামদুয়ারি তাই শেখায়, যাদবপুর তাই শেখায়। এই নির্বাচনে যাদবপুরের মানুষ, টালিগঞ্জের মানুষ, সোনারপুরের মানুষ নিশ্চয়ই সেই মনোভাব থেকে তাদের যোগ্য প্রতিবাদ করবেন, প্রতিশোধ নেবেন। রাস্তায় দাঁড়িয়ে না, প্রতিশোধ নেবেন ব্যালটে। এই ভরসা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা শেষ করলাম। इनकलाब जिंदाबाद, 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 इनकलाब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। যাদবপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস সুজন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে কেন্দ্রীয় কংগ্রেসী ধর্মনিরপেক্ষ সরকার করতে যাদবপুর কেন্দ্রে কংগ্রেস সুজন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে